থাকছে বিস্তারিত, আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের ভোট কেন্দ্রের নিরাপত্তা বৃদ্ধিতে 40,000 বডি ক্যামেরা কিনেছে অন্তর্বর্তী সরকার, আর এই বডি ক্যামেরাগুলো কেনা হচ্ছে পুলিশের জন্য। শনিবার রাষ্ট্রীয় ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জানানো হয় 40,000 বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আর এসব ক্যামেরা সংগ্রহ করতে জার্মানি, চীন, থাইল্যান্ডের 3টি কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে সরকার। নির্বাচনে দায়িত্ব পালনের সময় পুলিশের কর্মকর্তা ও কনস্টেবলরা এসব ক্যামেরা পরিধান করবেন। শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারত সরকারের কাছ থেকে কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছে না অন্তর্বর্তী সরকার। জুলাই আন্দোলন দমনের নামে গণহত্যা চালানো এই সাবেক প্রধানমন্ত্রীকে ফিরিয়ে আনার সব চেষ্টাই চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর বিশ্লেষকরা মনে করেন, ভারত সরকারের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন। 2024-এর 5ই আগস্ট তীব্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকেই দাবি ওঠে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার। এ নিয়ে গেল ডিসেম্বরে প্রথম ভারত সরকারকে চিঠি বা নোট ভার্বাল দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। 23শে ডিসেম্বর দিল্লি তা গ্রহণ করে। এর আগে 2024-এর 17ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পরে 13ই নভেম্বর ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করার উদ্যোগ নেয় প্রসিকিউশন। এরই মধ্যে আদালতে হাজির না হওয়ার অপরাধে তাকে দেয়া হয় কারাদণ্ডের আদেশও। বিষয়টি নিয়ে সরকারের পক্ষ থেকে কয়েক দফা তাগাদা দেয়া হলেও তার কোনো জবাবই দেয়নি ভারত সরকার। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, ভারত সাড়া না দিলেও শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক চেষ্টা অব্যাহত থাকবে। আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে কোনো এটার পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি, কেউ আসুক বা না আসুক, সেজন্য তো বিচার আটকে থাকে না। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ কতবার চিঠি দিল, তার চেয়েও বড় কথা শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা। আমাদের যে অনুরোধ আমরা করেছি কূটনৈতিকভাবে, সেই অনুরোধের যথেষ্ট আমি বলবো যে উপযুক্তভাবে তাদের দিক থেকে আমরা উত্তর বা সহযোগিতাটা হয়তো পাচ্ছি না। ভারতের দিক থেকেও সমপরিমাণে সহযোগী মনোভাব যদি পাওয়া যায়, তবেই এই আমরা যে উদ্দেশ্য বা যে বিষয়টা আপনি বললেন, সে বিষয়ে একটা সমাধানের পথ হয়তো খুঁজে পেতে পারি। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো সম্ভব কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে বরিশাল সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা। এদিকে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সিরাজগঞ্জের হাটিকুমরুলের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেরেবাংলা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে পদে পদে হয়রানির শিকার হতে হয়। চিকিৎসা খাতে দুর্ভোগ ও ব্যবস্থাপনা দূর করা সহ 3 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি চলছে। বরিশালবাসীর ব্যানারে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এই কর্মসূচি শুরু হয়। সকাল থেকেই ওই এলাকা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীরা। অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেছে জামায়াতে ইসলামী ও এনসিপি। অবরোধে ভোগান্তিতে পড়েছেন মহাসড়ক ব্যবহারকারীরা। আমাদের দাবিটা মেনে নিক, যাতে আমরা সবাই সুস্থভাবে থাকতে পারি। নির্দিষ্ট কোনো মন্ত্রণালয় আমাদের সাথে এখন পর্যন্ত কোনো সন্তোষজনক বার্তা দেয়নি, এটা আমরা অবহেলাই মনে করছি। আজকে এইচএসসি পরীক্ষা, অনার্সের পরীক্ষা আছে। যানজট নিরসন কল্পে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমরা এখানে আছি। বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছেন ছাত্র জনতা, কিন্তু আজ সকাল থেকেই ওই এলাকা ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সালেহ টিটু, সরাসরি যুক্ত হব তার সাথে। টিটু, বর্তমানে পরিস্থিতি কেমন দেখছেন এবং জনসাধারণ বা কি বলছেন?
ধন্যবাদ স্বর্ণা আপনাকে। আসলে 11টায় বলকের কর্মসূচি পালন করার কথা ছিল, কিন্তু সকাল থেকে কিন্তু এখানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুরো নতুল্লাবাদ এলাকা কর্ডন করে রাখে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু যারা আন্দোলন করছে তারা কিন্তু 11:30টার পরে তারা মহাসড়কে চলে আসে। মহাসড়কে চলে এসে তারা কিন্তু আন্দোলন শুরু করেছে এবং তাদের আন্দোলনকে ঘিরে রেখেছে কিন্তু এই র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরাই। তার মাঝেই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের যে মুখ্য সঞ্চালক রয়েছে নাহিদ, তার সাথে আমার সাথে কথা হয়েছে। তারা জানিয়েছেন যে আমরা দীর্ঘদিন ধরে প্রায় আমাদের বিভিন্ন সড়ক, মহাসড়ক, মেডিকেল ক্যাম্পাস সব বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করেছি প্রায় 15 দিনের উপরে, কিন্তু এখন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিংবা স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে তাদেরকে কোনো কথা জানানো হয়নি যে এই তাদেরকে যৌক্তিক দাবি, এই দাবিগুলো মানা যাবে কিনা, এই দাবিগুলো মেনে নিতে হলে তাদের কি উদ্যোগ গ্রহণ করেছে এই ধরনের তাদেরকে কোনো কথা বলা হয়নি। এই কারণে কিন্তু তাদের এই আন্দোলনটা আরো কঠোর হচ্ছে। তারা বলছেন আমাদের সাথে যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্য উপদেষ্টা কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। সে আন্দোলনের পরিধি প্রয়োজন হলে সে আন্দোলন আরো কঠোর করবে তারা। ইতিমধ্যেই কিন্তু বরিশাল ঢাকা কুয়াকাটা জাতীয় মহাসড়ক, সেই মহাসড়কে কিন্তু বাস চলাচল বন্ধ হয়ে রয়েছে এবং দুর্ভোগে পড়েছে কিন্তু দূর দূরান্ত থেকে আগত সাধারণ যাত্রী থেকে শুরু করে যারা এর সাথে যানবাহন সংশ্লিষ্ট রয়েছে তারা কিন্তু দুর্ভোগে পড়েছে। এবং এই দুর্ভোগের ব্যাপারে তারা বলছেন যে আমাদের সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে দুর্ভোগে না ফেলে অন্যভাবে কি আন্দোলন করা যায় কিনা এই ব্যাপারটা আসলে দেখা উচিত। এখন আমার সাথে কথা হয়েছে আন্দোলনকারী, তারা বলছেন আসলে দুর্ভোগ আমরা তো ফেলতে চাই না। আমরা আন্দোলন যে সময় শুরু করেছি সে প্রথম সে সময় শুরু করেছি সেই সময় থেকে যদি এইভাবে আন্দোলনটা করা মন্ত্রণালয় থেকে তাদের দিকে দৃষ্টি দিত তাহলে এইভাবে আন্দোলন শুরু হতো না। আচ্ছা, আমরা এখন কথা বলবো যে এই যে আন্দোলন হচ্ছে এটা জনসাধারণ দুর্ভোগ পৌঁছে, আসলে আপনি এটা কিভাবে দেখছেন? আমি এটা দেখছি এভাবে যে আসলে এই আন্দোলনটা তো সঠিক, কারণ আমরা সাধারণ পাবলিক যে সময় যাই তো ওখানে যাইলে আমার একটা অসুস্থ লোক যদি নেই তো যদি বলি যে ভাইয়া টলি আছে, বলে নাই। আমি বলি যে ভাই এই তো টলি আছে, তাহলে আপনি বললেন কেন নাই? ভাই এই যে লোক নাই। আমি যদি তাদের 100 টাকা দেই অত 150 টাকা দেই তাহলে বলে যে আপনি টাকা দিলে তাহলে আপনার নিয়ে দেওয়া যাইবে। যা টলির সাবজেক্ট গেল, যদি আমি সিটে যাই তাহলে আমার সিটে মনে করেন বেড দেয় না, যে ভাই বেড যদি নার্সের দ্বারা জিজ্ঞেস করি তাহলে তারা বলে যে আয়ের দায়ের যান। তো আয়ের দায়ের আসলে বলছে মেডিকেলের যে দুর্ভোগ আছে সেই দুর্ভোগের বিষয়টি সে বলছে। আমি আরেকজনের সাথে কথা বলবো। এই যে আন্দোলনটা হচ্ছে রজনগরের দুর্ভোগ দিয়ে আন্দোলন, সেটা কিভাবে দেখছে? সেটা সঠিক আন্দোলন করছে তারা জনগণ বরিশালবাসীর, কারণ মেডিকেলের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। আমি এর মধ্যে আমার 2 দিন আগে আমার ছোট বোনকে নিয়ে গেছি এক ডাক্তারের কাছে, ভোরবেলা গেছি, স্যার আমার বোন অসুস্থ অনেক। সে বলছে বেশি চিল্লাচিল্লি করলে আপনারা ঢাকা রেফার করে দেবো, বরিশাল করে চিকিৎসা হবে না। আমি একটা এমপির ছেলে, একটা ডাক্তার কিভাবে বলে যে আমি একটা এমপির ছেলে? বলেন, প্রত্যেকটা বরিশালবাসীর মানুষ প্রত্যেকটাই অসুবিধার ভিতরে আছি আমরা। স্বর্ণা শুনছিলেন, আসলে যাদের কাছে জিজ্ঞাসা করি বরিশাল মেডিকেল নিয়ে তাদের অভিযোগ আসলে শেষ নেই। এই অভিযোগের পক্ষেতেই সর্বশেষ আন্দোলন। স্বর্ণা, সহকর্মী সালেহ টিটু জানাচ্ছিলেন বিস্তারিত।